আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার ক্ষমতার মোহে আচ্ছন্ন কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অভিযোগ তারেক রহমানের। নির্বাচনের রোডম্যাপ না দেয়ায় দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠা সরকারের দায়িত্ব, বললেন প্রধান উপদেষ্টা। আলাদা আইন প্রণয়নের তাগিদ। সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লং মার্চ কর্মসূচিতে পুলিশের বাধা। নগর ভবনে তালা, সেবা ব্যাহত। স্থানীয় সরকার উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা। এবং ভারতের কুশিন ঠেকাতে কঠোর হবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুন্দরবনে বিজিবির ভাসমান ক্যাম্পের উদ্বোধন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। জনগণের প্রত্যাশা পূরণের চেয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতার মোহে আচ্ছন্ন কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সরকার নির্বাচনের রোডম্যাপ না দেয়ায় দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনের দিন তারিখ ঘোষণাকে সরকার সুকৌশলে অভিনব শর্তের বেড়াজালে আটকে রেখেছে। জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে অস্থিরতা সামাল দেয়া কঠিন হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঢাকার মাটিতে ঘটবে এক অ্যারব স্প্রিংয়ের মতো। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে থাকা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাই নেতারা বলেন, নির্বাচনকে ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চলছে। ফ্যাসিবাদের পতনের জন্য সবাই যেমন এক হয়েছিল, সব দ্বিধাদ্বন্দ্ব দূরে ঠেলে ভোটের অধিকার আদায় আবারও সবাইকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। মাথা নত করা যাবে না। একটি রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে যা শুধু দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদী গড়ে তুলবে না, বরং বাংলাদেশকে দেখাবে নতুন আশার আলো। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আগামীতে আর কোনো স্বৈরাচার যাতে মাথাচাড়া দিতে না পারে সে প্রক্রিয়া এখনই নির্ধারণ করতে হবে। বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। সরকার জনগণের ভাষা, আশা, আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি দেশে এইভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে। সরকারের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে তারেক রহমান বলেন, সরকার জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের তালিকার চেয়ে করিডোর কিংবা বিদেশিদের হাতে বন্দর দেয়া নিয়ে ব্যস্ত। তাই জনমনের সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জেগেছে। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। সরকার কি তাহলে হতাহতদের ব্যাপারে উদাসীন, নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটিও আজকে দেশের বহু মানুষের একটি বড় জিজ্ঞাসা। গণতান্ত্রিক রাজনৈতিক রীতিকে উপেক্ষা করে পরিস্থিতি ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তারেক রহমান। লোভ লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
সংস্কার ও বিচারের বাহানা দিয়ে নির্বাচনের পথকে বাধাগ্রস্ত না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। খুলনায় আয়োজিত তারুণ্যের জনসভায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ নিরপেক্ষতা বজায় রাখতে এনসিপি সদস্যদের সরকার থেকে অপসারণের আহ্বান জানান। চট্টগ্রামে অপর এক জনসভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের দোসর নয় এবং যারা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা ও নেতাকর্মীদের হয়রানি করেনি তাদের বিএনপির সদস্য হতে কোনো বাধা নেই। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। নিরপেক্ষতা বজায় রাখতে ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খুলনা সার্কিট হাউস ময়দানে খুলনা ও বরিশাল বিভাগের তারুণ্যের জনসভায় তিনি অন্তর্বর্তী সরকারকে এনসিপি মার্কা সরকার হিসেবেও আখ্যা দেন। আপনার সরকার, এখন মানুষ বলছে এনসিপি মার্কা সরকার। আপনার সরকারে এনসিপির 2 জন প্রতিনিধি বিদ্যমান। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কার 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। নির্বাচনের দাবি আদায়ে মানুষকে যেন যমুনামুখী লং মার্চ করতে না হয় এমন পরিস্থিতি তৈরি না করতে ডক্টর ইউনূসের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি। আপনি কি চান এই নির্বাচনের জন্য এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক? হুঁশিয়ার করে দিতে চাই। এদিকে চট্টগ্রামে দলীয় কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, যারা আওয়ামী লীগের দোসর নয় এবং বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়নি তাদের বিএনপির সদস্য হতে কোনো বাধা নেই। সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। অপরদিকে রাজধানীর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। জাহিদুল আলম, এটিএন বাংলা। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার বাকি আসামি 2 ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় দেন। এদিকে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসিয়ার স্বজনেরা। মাগুরার প্রতিনিধি সুজন মাহমুদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রাসনা দাস। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার শিকার হয়। এই ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। তীব্র আন্দোলনের মুখে আলোচিত এই ঘটনা দ্রুত বিচারের আশ্বাস দেয় সরকার। এজন্য সংশোধন করা হয় নারী ও শিশু ধর্ষণ হত্যা মামলার বিচারের আইন। ঘটনার মাত্র 2 মাস 11 দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কাজ শেষ করে রায় দিলেন আদালত। মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেন বিচারক। উপযুক্ত প্রমাণ না থাকায় অপর 3 আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন আসিয়ার স্বজনরা। তাদের দাবি, হিটু শেখের ফাঁসি হলেও বাকি 3 আসামিদের খালাস দেওয়ায় সন্তুষ্ট নন তারা। আমরা খুশি হলাম কিভাবে? আমি হাইকোর্টের আবেদন করতেছি যাতে তার শাস্তি হয়, সহযোগিতা করছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মারে মুখ আটকায় রাখছে, তাহলে কিভাবে একেবারে খালাস পেয়ে গেলে? এলাকাবাসীর অভিযোগ, মামলার তদন্ত সঠিকভাবে হয়নি। প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে পুনঃ তদন্তের দাবি তাদের। বাকি 3 জন আসামির রায়ে আসিয়ার মা সহ আমরা আইনজীবী, বাকি সাধারণ জনতা কেউ সন্তুষ্ট না। আসামির সাথে যে বাকি 3 জন যে অভিযুক্ত আসামি ছিল তাদেরকে যে কতটুকু ন্যায় সম্পূর্ণভাবে খালাস করা হয়েছে এটা আসলে আমার জানার বাইরে। মামলার সকল নথি পাওয়ার পর যাচাই বাছাই শেষে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। গত 6 মার্চ মাগুরা শহরের নিচ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে 13 মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আসিয়া মারা যায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। তরুণ ও প্রান্তিক মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়তে দেশে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠায় তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভবন উদ্বোধনের সময় এই তাগিদ তুলে ধরেন তিনি। এজন্য মাইক্রোক্রেডিট রেগুলেটরি আইন করারও কথা বলেন প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের বিভিন্ন দেশের জন্য মাইক্রোক্রেডিট ব্যাংক সহায়ক হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ক্ষুদ্র ঋণের সাফল্য তুলে ধরে প্রধান উপদেষ্টা তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ঋণ ব্যাংক স্থাপনে গুরুত্ব তুলে ধরেন। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজ উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রোক্রেডিট ব্যাংক আছে। ডক্টর ইউনূস বলেন, মুনাফা নয়, সামাজিক ব্যবসা ছড়িয়ে দেওয়াই ক্ষুদ্র ঋণ ব্যাংকের কাজ। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে, সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। এই ব্যাংক যেগুলো হবে, এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক। এটা কারো মুনাফার জন্য না। এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই, কারণ যেহেতু এনজিওকে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না, লাভ করতে পারছে না। যেই মাত্র ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে, কেউ বলছে ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম, আমি এখন টাকা রোজগার করবো। সেখানে লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এ সময় প্রচলিত ব্যাংকের চেয়ে এই ধরনের ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেশি বলেও জানান তিনি। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রোক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আনিসুজ্জামান চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বক্তব্য রাখেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লং মার্চে বাধা দিয়েছে পুলিশ। পরে বিক্ষুব্ধরা দক্ষিণ সিটির নগর ভবনে ফিরে তালা ঝুলিয়ে দেন। এ সময় সমাবেশ থেকে মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ আয়োজন না হওয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন ঢাকাবাসী ও তার সমর্থকরা। রোববার আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনে ইশরাক হোসেনের সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দক্ষিণ সিটির নগর ভবনে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান তারা। মিছিলটি 0 পয়েন্ট ও প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের দিকে এলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে মিছিলটি আবারও নগর ভবনের সামনে ফিরে আসে। এখানে এসে নগর ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। সচিবালয়ে আগুন লাগার পর এই ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর, ফলে দপ্তরে আসতে দেখা যায়নি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। তালা দেয়ায় ব্যাহত হয় সেবা কার্যক্রম। এমন পরিস্থিতিতে
পুলিশের জলকামান ও বিজিবি মোতায়েন করে পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। এই সরকার এই পানির গাড়ি এই বিজিডি এই করছে। এই জলকামান তো শেখ হাসিনার সময় আসলে বুঝতাম যে সে অবৈধ সরকার, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জলকামান, কিন্তু এখনো জলকামান কেন আসে? বিক্ষুব্ধরা বলছেন, মেয়র হিসেবে ইশরাককে শপথ বাক্য না পাঠ করানো পর্যন্ত আন্দোলন চলবে। শেখ সাহেবকে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। দাবি আদায়ের না করে আমরা ফিরব না। বিক্ষোভ কর্মসূচির আয়োজক ঢাকাবাসীর আহ্বায়ক সাবেক সচিব মশিউর রহমান জানিয়েছেন, দুর্নীতির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটিতে অনির্বাচিত প্রশাসক বসানো হয়েছে। আপনি আপনার এপিএস মোয়াজ্জেম কি করে 400 কোটি টাকার মালিক হলো? উপদেষ্টার কার্যক্রমকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা উপদেষ্টা জনাব সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনের অবাঞ্ছিত ঘোষণা করলাম। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। আওয়ামী লীগ সরকার পতনের পর নিজের পক্ষে রায় পান ইশরাক। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের 20 দিন পার হলেও সরকার মেয়র হিসেবে শপথ পড়ানোর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাকে দ্রুত শপথ বাক্য পাঠ করানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেন ইশরাক হোসেন। আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই, যেটি কিনা তাদের এখতিয়ারে পড়ে। বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে। এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে। তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে। ভারতের পুশিং ঠেকাতে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট উদ্বোধন শেষে একথা জানান তিনি। এ সময় পুশিং ঠেকাতে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের বায়োসিং চ্যানেল থেকে রিপোর্ট করছেন GM তসলিম। সুন্দরবনের গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষা সহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে রায়মঙ্গল নদীর বায়োসিং খালে স্থাপন করা হলো ভাসমান বিউপির। এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সময় সীমান্তের পুশ ইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পুশ ইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অবহিত করেছে। পুশিন রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএনএসসি এর কার্ড এটা আমরা অলরেডি প্রোটেস্ট পাঠিয়েছি। যারা ইউএনএসসি এর কার্ড হোল্ডার, যারা এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে, এইসব রোহিঙ্গা আবার আমাদের দেশীয় ছিল, ওরাও গেছে, আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠাই দিচ্ছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ পাঠিয়েছি। ভারতের পুশিনকে উস্কানি হিসেবে দেখছেন না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের প্রপার চ্যানেলে পাঠানো হবে। বাংলাদেশেও অবৈধ ভারতীয় নাই, আমি বলবো না, বাট আমি আপনাদের অনুরোধ করব, যদি থাকে আপনারা আমাকে একটু জানান, আমরাও যেন প্রপার পথে পাঠাই দিতে পারি। আমরা মতো অবৈধ পথে পাঠাবো না, আমরা প্রপার ভাবে পাঠাবো। ভারতীয়দের আগ্রাসন রুখতে সীমান্ত এলাকার স্থানীয়দের সহযোগিতা কামনা করেন বিজিবি প্রধান। এর মাধ্যমে এই এলাকায় চোরাচালান আরো প্রতিহত সুন্দরভাবে, অপরাধ এবং চোরাচালান আরো সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি। ভাসমান বিউপিটি সুন্দরবনের জল সীমান্তের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সক্ষম হবে বলে মনে করেন বিজিবি মহাপরিচালক। GM তসলিম, ATN বাংলা, শ্যামনগর, সাতক্ষীরা।
আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। ডিজিটাল রূপান্তর, নারী পুরুষের সমতায়ন প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে রাজধানী বিটিআরসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। টেলিযোগাযোগ খাতের সাথে সংশ্লিষ্ট সরকার, রেগুলেটর, উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা এতে অংশ নেন। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ল অ্যান্ড অর্ডার সাইবার স্পেসের জন্য সমানভাবে প্রযোজ্য। সেখানেও জনগণের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই কাজ করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। ল অ্যান্ড অর্ডার বলতে আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি সেটা এখন সাইবার স্পেসের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। সেখানেও আমাদের সর্বোচ্চ নিরাপত্তা আমাদের নাগরিকদের জন্য নিশ্চিত করা আমি মনে করি সরকারের একটি অন্যতম দায়িত্ব। এই জায়গা থেকেও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে এবং সেক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা করতে আমাদের মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। ঋণের ফাঁদে না পড়ে আইএমএফের প্রাপ্ত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। রাজধানীতে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় বিগত সরকারের আমলে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তরিক ইসলামের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আইএমএফের ঋণ ছাড় হওয়াতে উন্নয়ন সহযোগীদের আস্থা বৃদ্ধি পাবে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান অভিযোগ করেন, বিগত সময়ে উন্নয়নের নামে ঋণ নিয়ে হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। ইউরোপ, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, দুবাইতে বাড়ি গাড়ি করে দেখছি আমরা এক শ্রেণীর ব্যবসায়ীরা, এক শ্রেণীর রাজনীতিবিদরা, এক শ্রেণীর আমলারা তারা একটা ত্রিমুখী নেক্সাস করে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারা সম্পদ করছে, তারা ব্যবসা বাণিজ্য করছে। অথচ ওদিকে আমরা আইএমএফ ঋণের জর্জরিত হচ্ছি। সেই অবস্থায় বিগত সরকারের আমলে যে অবস্থা, সে অবস্থাতে আমাদের ফিরে যেতে না হয় সেটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, শুধু ঋণ নেওয়া নয়, নিশ্চিত করতে হবে এই অর্থের সঠিক ব্যবহার। IMF এর টাকা হোক, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা হোক, ইট ইজ ইউর মানি। ট্যাক্সপেয়ার শ্যাল হ্যাভ টু পে ব্যাক দিস মানি। ট্যাক্সপেয়ার জনগণই তো তাদেরকে আবার শুদ্ধ ফেরত দিতে হবে। সুতরাং ওই সঠিকভাবে শুধু IMF এর টাকা না, জাইকার টাকা, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, ওই আইডিবির টাকা সবগুলো আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং সেটার দায়িত্ব হচ্ছে বাংলাদেশি লোকদের, বাংলাদেশের পলিসি মেকার, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটরদের। আইএমএফ ঋণ প্রদান করার কারণের জন্য আমাদের জনস্বার্থ বিরোধী কোনো ঘটনা ঘটে, আমরা আমাদের ভর্তুকি কমিয়ে দেই, আমরা আমাদের বিদ্যুৎ, পানি, গ্যাস এগুলোর মধ্যে যদি আমরা সাবসিডি উঠিয়ে দিই, সারের সাবসিডি উঠিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের জনস্বার্থ বিরোধী নানা কার্যক্রম হওয়ার যে সংকট, যে চ্যালেঞ্জ সেটি হতে পারে। তাই আইএমএফ ঋণ গ্রহণ করেই কিন্তু আমরা জনগণের প্রতি যে তাদের অবিচার করা, সেটি কিন্তু আমাদের করা ঠিক হবে না। যুক্তি, তর্ক ও বিতর্ক শেষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি সংকট, মার্কিন শুল্ক নীতির চ্যালেঞ্জের মধ্যেই আসছে বিজিএমইএ নির্বাচন। সম্মিলিত পরিষদ ও ফোরামে বিভক্ত হয়ে পোশাক মালিকরা 31শে মে আগামী 2 বছরের জন্য নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত করবেন। নির্বাচিত হলে তৈরি পোশাক শিল্পের সব ধরনের সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন 2 প্যানেলের নেতারা। তারা আশা করছেন অন্তর্বর্তী সরকারের সময়ের এই নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে। শরফুল আলমের রিপোর্ট। দেশের সিংহভাগ পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ একক খাত হিসাবে 50 বছরে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে তাদের অবদান সবচেয়ে বেশি। 2024 সালে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংগঠনটির পরিচালনা পরিষদ ভেঙে প্রশাসক নিয়োগ করা হয়। এরই ধারাবাহিকতায় এখন চলছে বিজিএমইএর 2025-27 মেয়াদের নির্বাচনী প্রস্তুতি। অভিজ্ঞতা ও তারুণ্য নির্ভর উদ্যোক্তারাই এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে বলছেন ব্যবসায়ী নেতারা। একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন এবার হতে যাচ্ছে। ফোরাম থেকে আসলে অলওয়েজ কিন্তু নেক্সট জেনারেশন থেকে এনকারেজ করে, কিন্তু ফার্স্ট টাইম না, যেই কারণে কিন্তু এবার আই ফিল হাইয়েস্ট নাম্বার অফ ইয়াং ক্যান্ডিডেটস সুযোগ পেয়েছে। পোশাক শিল্পের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রতিনিধিত্ব দলের নামই হচ্ছে
সম্মিলিত পরিষদ। সো আমরা বরাবর মতো এবারও প্রত্যাশা করি আমাদের মেম্বাররা তাদের সঠিক সিদ্ধান্ত দিবে এবং তাদের যোগ্য প্রার্থী থেকে বেছে নেবে। বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাই। বাংলাদেশকে পৃথিবীতে সবাই আমাদের চিপ লেবার ডেস্টিনেশন হিসেবে জানে। I want to promote Bangladesh as a manufacturing hub for sustainable products. উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে, উৎপাদন ক্ষমতাটা কমে যাচ্ছে, তাতে করে আমাদের কম্পিটিটিভনেসটা হারাচ্ছে। আমরা আবার ইলেক্ট হলে এই জায়গাতে যে কাজগুলো করছিলাম সেটাই কন্টিনিউ করব। এবারের নির্বাচনে আগের মতোই সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে দুইটি দলে বিভক্ত হয়ে বিজিএমএ নির্বাচনে অংশগ্রহণ করছেন উদ্যোক্তারা। এলডিসি সমস্যা, ট্রাম ট্যারিফ সমস্যা, বাজারের সমস্যা, তারপরে রপ্তানিতে বিভিন্ন ধরনের সমস্যা আমরা রেগুলার ফেস করে থাকি। 30 মে নির্বাচিত হয়ে আসলে আমরা ইন্টারনালি আমাদের দেশেও যে সমস্যাগুলো আছে আমরা এগুলো বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় এবং সরকারের সাথে আলোচনা ভিত্তিতে এই সমস্যাগুলো আমরা সমাধান করব। ফোরাম নির্বাচিত হলে একটা জবাবদিহিতামূলক বিজিএমএ গঠন করবে, যেখানে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাবে না, এখানে মেম্বারদের স্বার্থই প্রাধান্য পাবে। কস্ট অফ ডুইং বিজনেস এইটা করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেটা ফোরাম গ্রহণ করবে। এখন যে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম, বিশেষ করে গ্যাস এবং ইলেকট্রিসিটি নিয়ে, এটা নিয়ে সরকারের সাথে শক্তভাবে নেগোশিয়েট করবে। বিজিএমএ নির্বাচনে বিজয়ী হলে নীতি নির্ধারকদের সাথে সমন্বয় করেই পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চান দুই প্যানেলের নেতারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সংবিধান দিয়ে কোনোভাবেই ফ্যাসিবাদ দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করে গবেষক ফরহাদ মজহার বলেন, রাষ্ট্রের জন্য দরকার নতুন গঠনতন্ত্র। এই সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া উচিত হয়নি বলেও অভিমত তার। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নারী কমিশনের সুপারিশের বিরোধিতাকারীদের সমালোচনা করে ফরহাদ মজহার বলেন, আদব রক্ষা করে কথা বলতে হবে। শেখ হাসিনার যে সংবিধান এটা বাতিল চাই, আমরা নতুন গঠনতন্ত্র চাই। সংবিধান গঠনতন্ত্র মানে আমি একটা জনগোষ্ঠী হিসেবে, নতুন পলিটিক্যাল জনগোষ্ঠী হিসেবে আমার ইতিহাস, আমার সংস্কৃতি, আমার ভাষা, সমস্ত কিছুর আলোকে আমি নতুন ভাবে একটা জনগোষ্ঠী, পলিটিক্যাল কমিউনিটি আকারে আমি গঠিত হব। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবি মেনে না নেয় আগামীকাল রোববারও কলম বিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। টানা 3 দিনের কলম বিরতি কর্মসূচি শেষে দুপুরে সংস্থাটির আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হয়, আগের চেয়ে 1 ঘণ্টা বাড়িয়ে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলছে এই কর্মসূচি। 6 ঘণ্টার কলম বিরতিতে অংশ নেবে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তর এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা রপ্তানি কার্যক্রম ও জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। এ সময় দাবি বাস্তবায়নের প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। পরিবেশের জন্য হুমকি এমন কোন প্রকল্প গ্রহণ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরিবেশ বান্ধব নগর গঠনে রাজনৈতিক দলগুলোর ভাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা। বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। 1 মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবি করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। বিকেলে ইডেন মহিলা কলেজের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানায়। প্রজ্ঞাপন জারি, অধ্যাদেশ ও বাজেট বরাদ্দ, ভর্তি পরীক্ষার উদ্যোগ সহ 5 দফা দাবি না মানলে 19 মে থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বাসায় শিক্ষা সিন্ডিকেটের দালালের দ্বারা যদি কোনো প্রকার আমাদের কার্যক্রমে কালক্ষেপণ করতে চায়, তাহলে সেই দালালকে আমরা টেনে হিচড়ে এনে জাতির সামনে উপযুক্ত বিচার উপহার দিব। মার্কিন শুল্ক নীতি নিয়ে ব্যবসায়ীদের চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, সব দেশেরই শুল্ক বাড়ছে।
ফলে প্রতিযোগিতায় কেউ এগিয়ে যাবে না। মার্কিন শুল্ক নীতি নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। বাণিজ্য সচিব জানান, সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকট, কাস্টমস হয়রানির কারণে খরচ বাড়ছে আর কমছে উৎপাদন। এর ফলে কমে যাচ্ছে প্রতিযোগিতার সক্ষমতা। এবারে আল আরাফাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সহজ, সুবিধাজনক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে নতুন কার্ড সেবা নিয়ে এলো মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও মাস্টার কার্ড। নতুন কার্ডের মধ্যে রয়েছে মাস্টার কার্ড টাইটানিয়াম ক্রেডিট কার্ড, ওয়ার্ল্ড মাস্টার কার্ড ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড ডেবিট কার্ড, মাস্টার কার্ড প্লাটিনাম, গ্লোবাল ডেবিট কার্ড এবং মাস্টার কার্ড প্রিপেইড কার্ড। সংশ্লিষ্টরা জানান, এসব কন্ট্যাক্টলেস প্রযুক্তির কার্ডে রয়েছে ডুয়াল কারেন্সি সুবিধা এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চেয়ারম্যান আনোয়ারুল হক, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল উপস্থিত ছিলেন। গাজীপুরের শিক্ষা ও সমাজ উন্নয়নে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের অবদান ও দর্শন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জি.কে.এম. মুস্তাফিজুর রহমান। সেমিনারে বক্তারা বলেন, খাজা আহসানুল্লাহ কারিগরি শিক্ষার প্রতি জোর দিয়ে ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান ও মানুষের সেবায় প্রতিষ্ঠা করেছেন দাতব্য প্রতিষ্ঠান। অনুষ্ঠানে আহসানিয়া মিশনের সভাপতি আলহাজ নাসিরুল হক, সহ সভাপতি অধ্যাপক আবু তৈয়ব আবু আহমদ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডক্টর মোহাম্মদ শফিউল ইসলাম আফরাদ উপস্থিত ছিলেন। ধানমন্ডি পুরাতন ২৭ নম্বর রোডের সড়ককে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের নামে নামকরণ করে সড়কের ফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে নাম ফলকটি উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। এ সময় শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভুইয়া এবং তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ফলক উন্মোচন শেষে সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা বৈষম্য বিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছেন, সেই মহৎ উদ্দেশ্য যতদিন না বাস্তবায়ন হয় ততদিন প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবারে খেলার খবর। পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এখন পাকিস্তানে। সাকিবকে দলে নিয়েছে পিএসএল এর দল লাহোর কালান্দার্স। ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনায় কিছুদিন স্থগিত ছিল পিএসএল। গ্রুপ পর্বে লাহোরে রয়েছে মাত্র একটি ম্যাচ। আজ আবার পিএসএল শুরু হলেও আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। এটি কার্যত তাদের জন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচ। জয় পেলে তারা প্লে অফ খেলবে, আর হারলে বিদায়। যদি লাহোর প্লে অফে উঠতে না পারে তবে সাকিবকে পিএসএল এর একটি ম্যাচেই দেখা যেতে পারে। শেষ করব সংবাদ, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকার ক্ষমতার মোহে আচ্ছন্ন কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অভিযোগ তারেক রহমানের। নির্বাচনের রোডম্যাপ না দেয়ায় দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠা সরকারের দায়িত্ব, বললেন প্রধান উপদেষ্টা। আলাদা আইন প্রণয়নের দাবি। সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লং মার্চ কর্মসূচিতে পুলিশের বাধা। নগর ভবনে তালা, সেবা ব্যাহত। স্থানীয় সরকার উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা। এবং ভারতের পুশিন ঠেকাতে কঠোর হবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুন্দরবনে বিজিবির ভাসমান ক্যাম্পের উদ্বোধন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।